তোমার পরিবারকেও টার্গেট করেছে বিভিন্নভাবে, কি করে সামলেছো? আমরা ম্যাচিউরড মানুষ, জানি যে ঝড় এলে কিভাবে সামলাতে হয়, সেভাবেই সামলাতে হয়েছে। যে এত বছর পরে এসে কোথাও এখন মনে হয় যে অন্য কিছু করলেই ভালো হতো, সেটা কি কখনো এসছে? 30 years of my career, 30 বছর ধরে গান বাজনা করছি এবং আমাকে মানুষ ভালোবেসেছেন, সহ্য করেছেন, ভালোবাসেননি, সহ্য করেননি, এই সমস্ত কিছুর মধ্যে আমি তো ছিলাম কোথাও। এই যে আমিটা ছিলাম। এখন কি আধুনিক গানের সংখ্যা অনেক কমে যাচ্ছে? বাংলা আধুনিক গান তো হয় না এখন, আধুনিক খুব গান। কমে গেছে। আমি খুব করি অনেক গান, রেগুলার বেসিসে গান করে যাই, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি গান রিলিজ করে যাই। নেগেটিভ ট্রোলিং যখন হয় তখন কি পাত্তা দাও না, একদমই পাত্তা দাও না? মজা লাগে আমার খুব, আমি অন্যদের মানে আমার কিছু একটা বন্ধু বান্ধবের গ্রুপ আছে, তাদেরকে শেয়ার করি আর কি। এই দেখ আমার সম্বন্ধে এটা লিখেছে। রূপঙ্কর দা, সে সময় শুধু তোমাকে নয়, সমাজ মাধ্যম তোমার পরিবারকেও টার্গেট করেছে বিভিন্নভাবে, কি করে সামলেছো? পরিবার পাশে ছিল বলেই সামলাতে পেরেছি। তারা ম্যাচিউরড, মানে আমার স্ত্রী এবং আমার মেয়ে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় দিয়ে দেখিয়েছে। এবং আমরা ম্যাচিউরড মানুষ, জানি যে ঝড় এলে কিভাবে সামলাতে হয়, আহ, সেভাবেই সামলাতে হয়েছে। তবে হ্যাঁ, খারাপ লাগা হয়েছে প্রচুর। পরিবারের প্রতি যা ঝড় এসছে সেটা তো নানা রকম মন্তব্য, সে তো এখনো বন্ধ হয়নি, এখনো কিছু কিছু সময় হয় মাঝে মধ্যে। আচ্ছা, এখনো চলছে? এখনো চলে মাঝে মধ্যে, কোনো কোনো অনেকেই লেখে এদিক ওদিক ভুলভাল লেখা লিখতেই থাকে আর কি। তো আমি আর এখন তো গা সওয়া হয়ে গেছে, আহ, পাত্তাই দিই না। মানে নিশ্চয়ই তোমারও অনেক কিছু বলার রয়েছে, তোমারও অনেক কিছু অভিযোগ থাকতে পারে, তোমারও অনেক। আমার কোনো অভিযোগ নেই। যারা আমাকে আমার সম্বন্ধে খারাপ কথা বলছেন, তাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে কাউকে খারাপ ভাবার এবং মন্তব্য করার। আর আমারও গণতান্ত্রিক অধিকার আছে আমার বক্তব্য বলার। সুতরাং আমার কোনো অভিযোগ। আচ্ছা, এই একটা ঘটনার পর অনেক কাজ থেকেও তুমি বাদ পড়েছো এবং বেশ কিছু কাজ তোমার চলে গেছে, তো সেটাতে তো তোমার খারাপ লাগা রয়েছে অনেক। কিভাবে তো দেখেছো? হয়, কাজ চলে গেলে কার ভালো লাগে? তো কাজ সেটাকে চলে কিভাবে গেলে তো সামলেছো? সামলে নিয়েছি। মানে আবার ওই কাজ এসছে নিজেকে তখন কোপ আপ সামলে করা, নিয়েছি। সেটা কিভাবে কিভাবে করেছো? আম, খারাপ লাগা হয়েছে এগুলো না, এর মধ্যে করে তো কিভাবে হবে? মানে আমি কি যারা 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 মানে কাজ চলে গেলে তখন যার জন্য কাজ চলে গেছে তাদের কি গিয়ে বলেছি, এই আপনার মানে জন্য অনেক আমার কি কাজ চলে মানুষ গেল, চিনতে শিখিয়েছে? আপনি আমাকে কেন বললেন এরকম? এটা কি বলতে পেরেছি? সুতরাং কিন্তু তাহলে কি মানুষ চিনতে পেরেছো সেই সময় অনেক? মানুষ কি চেনা অত সহজ? আমি নিজেকেই চিনতে পারিনি এখনো পর্যন্ত, অন্য মানুষকে চিনবো কিভাবে? তাহলে কি উপলব্ধি? কোনো উপলব্ধি নেই, উপলব্ধি কিছু না। জীবন আবার প্রথমে আমার প্রথম যে বক্তব্য ছিল যে জার্নিটাকে এনজয় করো তোমার। মানে সেটা খারাপ হোক বা ভালো। একদম। একটা শ্যাম বেনেগালের একটা টেলি সিরিজ ছিল ইয়াত্রা বলে, ওম পুরী তাতে অভিনয় করতেন, অনেকে হুম। ছিলেন, নীনা গুপ্তা হুম। দূরদর্শনে হতো। একটা ট্রেনে করে যাত্রা, যেমন অমৃত কুম্ভের সন্ধান, হুম। হুম। তপন সিনহার ছবি, বা সমরেশ বসুর কালকুটের গল্প। অনেক জীবনটা তো নানা শেডের আসে, সুতরাং জীবনটাকে একটু ওইরকম ভাবে অত সহজে এটাই ভালো ওটাই খারাপ, ওটাই খারাপ এটাই ভালো, এটাই হলে ওটাই হয়, ওটা হলে এটা হয়, এত সূত্রে বাঁধলে চলবে না, সূত্রে মেলে না। আচ্ছা, এত বছর পরে এসে মানে গান যবে থেকে শুরু করেছো, ক্লাস 11-12, তখন থেকে তুমি ভাবলে যে গানটা নিয়ে তুমি সিরিয়াস, তারপরে এতগুলো বছর গান গাওয়া, গানকে প্রফেশন হিসেবে নেওয়া, কখনো এসে এখন কি ফিল করো যে তুমি ঠিক ডিসিশন নিয়েছিলে, নাকি কোথাও এখন মনে হয় যে অন্য কিছু করলেই ভালো হতো, সেটা কি কখনো এসছে? না না, আমার পরম পাওয়া, মানে আমার মনে হয়েছে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি। অনেক মানুষ আমার গান শুনে, এবং এত বছর ধরে, আমি 30 বছর এবছর আমার 30 years of my career, 30 বছর ধরে গান বাজনা করছি এবং আমাকে মানুষ ভালোবেসেছেন, সহ্য করেছেন, ভালোবাসেননি, সহ্য করেননি, এই সমস্ত কিছুর মধ্যে আমি তো ছিলাম কোথাও। এই যে আমিটা ছিলাম, আহ এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং তারপরে রোজগারপাতি হয়েছে। আমি একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার দুটো বাড়ি ফ্ল্যাট হয়েছে, আমি গাড়ি কিনতে পেরেছি, আমার মেয়ের জন্য একটা ঠিকঠাক পড়াশোনার জায়গা তৈরি করতে পেরেছি। আর কি চাই? কি জীবন আর পড়া? তাহলে একটা পজিটিভ নোটে একটা সুন্দর গান শুনি। Sure.
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায়। ভুলে যাই কথা, ভুলে গেছি। এই গানটা মনে হয় এটাও আমার পছন্দের একটা গান এবং এটাও বহুবার শোনা হয়েছে, তবে এটা আরেকটু শুনলে আরো মনটা ভালো হয়ে যেত। কিন্তু এই তোমার সঙ্গে গল্প করেই খানিকটা মন ভালো হয়ে গেছে। গানটা শুনতে শুনতে আমার হঠাৎ করে মনে পড়লো, এখন কি আধুনিক গানের সংখ্যা অনেক কমে যাচ্ছে? তোমার কি মনে হয়? বাংলা আধুনিক গান তো বাংলা হয় না এখন, আধুনিক খুব গান। কমে গেছে। আমি খুব করি অনেক গান, রেগুলার বেসিসে গান করে যাই, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি গান রিলিজ করে যাই। আর অনেকে চেষ্টা করছেন, অনেকেই করছেন, কিন্তু সেটা সংখ্যা আসলে এত বাংলা গান আধুনিক গানের যে একটা বড় একটা ভাগ ছিল, একটা সম্ভার ছিল, সেইটাকে ফিরিয়ে আনা খুব প্রয়োজন। মানে আমি যখন যে সময় গান বাজনা শুরু করেছিলাম, তখন সুমন দা, নচিদা, মূলত এরা দুজনেই যেভাবে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, সেই রকম মোড় ঘোরানোর মতো একটা কিছু হওয়া খুব প্রয়োজন, যেটা দুর্ভাগ্যবশত আমরা কেউ করে উঠতে পারলাম না। আমি চেষ্টা করেছিলাম, করে যাচ্ছিও, কিন্তু খুব যে ক্লিক করছে তা নয়। কিন্তু এটা করা খুব মানে কারুর না কারুর একটা এটা খুব হওয়া খুব দরকার আর কি। মানে কোনো রেডিও স্টেশনে তো গান বাজায় না খুব একটা, বা কিছু একটা মাধ্যমে সে বাংলা আধুনিক গানকে, নতুন বাংলা আধুনিক গানকে একটু মানে প্রমোট করা, তাদের তুলে পাশে ধরা। প্রমোট করবে, পাশে এসে দাঁড়ানোর একটা খুব প্রয়োজনীয়তা আছে, যেটা দুর্ভাগ্যবশত হচ্ছে না। আর নতুন যারা গান গাইছেন, নতুন শিল্পী যারা খুব ভালো গান গাইছেন নতুন তারা। যারা গান গাইছেন তারা তো মূলত যেটা হয় আর কি, এইরকম একটা পেশায় এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, সময়টা এমন একটা বিচ্ছিরি সময়। এখন তো একটা খুব নিম্ন মেধা মানুষের খুব প্রবলতা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, মধ্য এবং নিম্ন মেধা। উচ্চ মেধা বলে কিছু নেই আর কি। আর সুতরাং নিম্ন এবং মধ্য মেধার মানুষের প্রাবল্য থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে তখন আর কিছু নতুন করার প্রবণতার ইচ্ছেটা খুব চলে যায়। তখন যেটা চলছে সেখানেই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার একটা ইচ্ছে তৈরি হয়। তো সেটাই সবাই করছেন, মূলত অনুষ্ঠান করা, রোজগার করা, যাতে যতটা গুছিয়ে নিতে পারা যায় আর কি, সেটা নিয়ে সবাই ভাবছেন আর কি, যে আমি কতটা গুছিয়ে নিই, টাকা পয়সা রোজগার করে নিই। হ্যাঁ, আমি এই মুহূর্তে হয়তো একটা কোনো পার্টিকুলার সারেগামাপা চ্যাম্পিয়ন হলাম, এবার সারেগামাপা চ্যাম্পিয়ন হলাম কিংবা সেকেন্ড হলাম কিংবা থার্ড হলাম, তো আমার উদ্দেশ্যটাই থাকবে তখন যে আমি আগামী ২ বছরের মধ্যে কত পরিমাণে অনুষ্ঠান করে কত টাকা রোজগার করে ফেলতে পারি। এবার আমাদের সময় তো সেটা ছিল না, আ সুযোগও পাইনি, সে ছিল না। সুতরাং আমাদের সময় ছিল গানটাকে জনপ্রিয় করতে হবে। একটা গান হিট করাতে হবে। গানটা রিলিজ হলে গানটা হিট করাতে হবে। তাহলেই আমি শো পাবো। কারণ আমি তো নিজে নতুন গান গাইছি। আমি তো অন্য কারোর গান গেয়ে বড় হইনি। তো এখন বাকিরা যারা রয়েছে তারা তো অন্য অন্য কারো গান গাওয়াটা খুব শক্ত ব্যাপার। সেটা আমি বলছি না যে খুব সহজ ব্যাপার। মানে কোন একজন সিঙ্গার যদি এখন অরিজিৎ সিং এর একটা গান গাইতে যায়, তাকে সেটা গানটা তুলতে হবে, গানটা শিখতে হবে, গানটা তুলে ঠিকমতো করে প্রেজেন্ট করতে হবে। নয় সেটা খুব সোজা ব্যাপার আমি বলছি না। সেটা হয়তো আমি পারব না। কিন্তু আ তার সাথে তাদের নতুন গানের প্রতিও একটু কাজ করার সেটা তাদেরও দোষ দেওয়ার উপায় নেই। মানে দোষ দিয়ে লাভ নেই। কারণ হয়তো তারা ১ জন ২ জন, যেমন আমি স্নিগ্ধজিতের কথা বলতে পারি। ও হুম, কিন্তু হুম। ১ বার ২ বার চেষ্টা করেছিল নতুন গান। আমি দেখেছি, আমি একটা রিলিজে গেছিলাম ইনফ্যাক্ট। আ বের করেছিল। কিন্তু সেটা চলেনি। না চললে আর পরের বার কি ভিডিওর পেছনে বেশ ভালো পয়সা খরচ করেছিল বলে আমার মনে হয়। এবার তার সাথে তারপর যদি রিটার্ন না পায়, তাহলে আর কেন সে পরবর্তীকালে একটা তাহলে কি মানে সাধারণ মানুষের এই আধুনিক গান শোনার প্রবণতা ওটা কি কমে গেছে? সাধারণ মানুষের
প্রবণতা কি ঠিক সেটা না বলে বলা নয়, এর কোনো রসায়ন হয় না, কোথায় কোন কি রসায়নে কাজ করছে, মানে সেটা না খুব ঝামেলাজনক ব্যাপার। মানে আমি যেমন একটা এই কদিন আগে আহ, আমার মনে আছে যে একজন ফ্যামিলি, আমি একটা জায়গায় গেছিলাম, আমি বাজার করছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো একটা ফ্যামিলি হঠাৎ করে, আরে রূপঙ্কর দা, আপনাকে যে কি ভালো লাগে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, দিদি নাম্বার ওয়ানে তো আপনাকে রেগুলার দেখি। থ্যাংক ইউ। দিদি নাম্বার ওয়ানে আপনি আবার কবে যাবেন? আমি বললাম, জানি না, ওরা যখন বলবে তখন আবার, এখন এর মধ্যে কিছু নেই। দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটা কিন্তু আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। উনি কিন্তু আমাকে একজন দিদি নাম্বার ওয়ানের একজন আর্টিস্ট হিসেবেই চেনেন। আমি যে এত গান গেয়েছি, আমি তারপর ওনাকে একজন মানে ওনার স্ত্রী এবং বাচ্চারা যখন ওদিকে চলে গেল, মানে একটা শপিং মলে ছিলাম আমি, তো ভদ্রলোককে বললাম যে আপনি আমার কোন গানটা শুনেছেন, কোন গানটা জানেন? এই তুমি কেমন তুমি, তাহলে আর আর কিন্তু উনি বলতে পারছেন না, আর কিন্তু আমার একটা গানও জানেন না। এ তুমি কেমন তুমিটা যেহেতু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, সে কারণে ওই গানটা জানেন, দুম করে মনে পড়ছে না। তারপরে একটা দুটো গানের কথা বললেন, চাঁদ কেন আসেন আমার ঘরে, সেটা রাঘবের গান। ওটা আপনি গাননি? হলো না, ওটা আমি গাই। তারপর বললো আমাকে আমার মতো থাকতে দাও, আমার নাম ওটাও আমি গাইনি, অনুপম রায় গেছে। বলো ওটা অনুপম রায় গেছে, আচ্ছা আচ্ছা, ওই আর কি, মানে আপনি তো এরমই আর কি। তো আসলে এইভাবেই সব চলছে আর কি। তো উনি আমাকে মূলত দিদি নাম্বার ওয়ানে যাই এরকম একজন আর্টিস্ট হিসেবে চেনেন। সুতরাং এখন খুব শক্ত সবকিছু। আচ্ছা, গানের চাঁদ কথা মানে বলতে গিয়ে আমার মনে পড়লো যে এটা তোমাকে জিজ্ঞেস করব, তোমার এই গানের ভাষা নিয়েও মাঝখানে তোমাকে ট্রোলড হতে হয়েছিল দু একটা গানের ভাষা নিয়ে, তার মধ্যে ওইটা ছিল চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো, একটা লাইন ছিল তো। হ্যাঁ, এটা আমার লেখা নয়, কিংশুকের লেখা, বহু আগে হ্যাঁ, কম্পোজিশন। বহু আগের। এটা নিয়ে কিছু ট্রোল হয়েছিল কিনা আমি হ্যাঁ, জানি মানে না। এই গানের লাইনটা নিয়ে তুমি বোধহয় তাহলে নোটিস করোনি, সোশ্যাল আচ্ছা মিডিয়াতে এই গানের লাইনটা নিয়েও অনেকে অনেক কিছু লিখেছেন, মানে আচ্ছা, গানের ভাষা কেন এরকম হবে ভদকা যেটা খাওয়া নিয়ে কেন এটা হয়েছে। কিংশুক তো বেচারা মারা গেছে, না হলে ওকে নিয়ে আসা যেত এখন। কারণ তো ও লিখেছে, এটা আমি এই এই লিখিনি। ট্রোলিং গুলো যখন হয়, হ্যাঁ, বেশিরভাগ নেগেটিভ, অনেকে পজিটিভ কথাও লেখেন, ভালো কথাও লেখেন, কিন্তু নেগেটিভ ট্রোলিং যখন হয় তখন কি পাত্তা দাও না? একদমই পাত্তা দাও না? পাত্তা দিই না তা নয়, পাত্তা দিই, আমি দেখি, লেখাগুলো পড়ি। আহ, তারপর কিছু কিছু ক্ষেত্রে খুব, যেমন যদি এটা নিয়ে লেখা হয় থাকে, এটা খুব মিস করে গেছি, তো মজা হতো আর কি। আমার এটা এটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি। আহ, মজা লাগে আমার খুব, আমি অন্যদের, মানে আমার কিছু একটা বন্ধু বান্ধবের গ্রুপ আছে, তাদেরকে শেয়ার করি আর কি, এই আচ্ছা, দেখ আমার সম্বন্ধে এটা লিখেছে। তো উত্তর দাও ওখানে? না না, পাগল নাকি, উত্তর দিলেই ঝামেলা, আবার কি আবার একটা তা উত্তরের প্রত্যুত্তর উত্তর, ওতে আমি নেই, উত্তর সুত্তর দেওয়াতে নেই। আমার ভালো লাগে সুখ পড়তে, খারাপ কথা পড়তে পড়তেও এখন একটা অভ্যেস হয়ে গেছে, মানে আমি খুব মানে খিস্তি প্রিয় মানুষ আর কি। খিস্তি আমার খুব ভালো লাগে, মানে খিস্তি করতেও ভালো লাগে, খিস্তি শুনতেও ভালো লাগে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এত রকমের খিস্তির সাথে আমি পরিচিত হয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এই নিয়ে একটা শব্দকোষ তো লিখতে পারি আর কি। নানা রকমের খিস্তি সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ভালো খিস্তি পাওয়া যায়, প্রচুর স্ল্যাংস এবং অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ, মানে সেটার একটা ভীষণ ভালো সম্ভার রয়েছে। যারা বাংলা শব্দ নিয়ে কেমন মানে যেমন ধরুন পবিত্র সরকার, আমি চাইবো উনি সোশ্যাল মিডিয়াতে সেগুলো পড়ুন, কারণ উনি একটা নতুন ভাষার হয়তো অবশ্যই গালাগালি আমাদের ট্রেন্ড, মানে বাংলা ইয়েতে সবসময় ছিল, আগেকার দিনেও ছিল, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা হওয়ার পর এত রকমের গালাগালি, নানা রকমের, মানে কোথা থেকে যে কি নিয়ে সে একটা কিস্তি করছে, খুব ইনোভেটিভ কিস্তি আর কি, সেগুলোর সাথে বেশ ভালো লাগছে, মজা লাগে আমার সাথে। একদম একটু হাসির কথাই বললাম, একটা ভালো গান শুনি এবার। বেশ, চাঁদটা গিয়ে দিই। আচ্ছা। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্কা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, ব্রাদার সেজে বক্ষ মাঝের ওর না হব, ওর না। ও চাঁদ, 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 ও চাঁদ। ব্যাস এটুকুই? এইটুকুই থাক। ওকে। আচ্ছা, তুমি পার্সোনাল লাইফে ওয়াইফ মেয়ে দুজনকেই সময় দাও, তাদের সঙ্গে সময় কাটাও, তাদেরকে নিয়ে ঘুরতে যাও, সমস্তটাই ব্যালেন্স করো, এবং প্রফেশনাল লাইফ সেটা একটা আলাদা দিক, সেখানে গান, তোমার থিয়েটার, লেখালেখির কথা বলছিলে, লেখালেখি কি এখনো করছো? একদম, আমার লেখালেখিটা দলের চলছে? নাটকের বেশিরভাগ নাটকই আমার লেখা। এই মুহূর্তেও একটা নাটক লিখছি, ফেরার কোনো পথ নেই বলে একটা নাটক লিখছি অলরেডি, মানে কন্টিনিউয়াসলি লিখছি।
তো এই যে দুটো লাইফ, একটা প্রফেশনাল একটা পার্সোনাল, এই দুটোকে ব্যালেন্স কি করো? মানে একদম টার্গেট থাকে যে এটা এইভাবেই করবো, এইভাবেই চলবে। আহ, এত ক্যালকুলেটিভ আমি নই যে এভাবে একদম হয়ে তুমি কি গেছে। খুব আমি ফ্যামিলি পার্সন? আমি ফ্যামিলি পার্সন, সেই কারণেই ওটাতে কোনো সমস্যা হয় না, কারণ আমি তো কোনো কাজের পরে আমি আর কাজের লোকজনদের সাথে থাকি না। হ্যাঁ, মানে ভালোই লাগে না কি থাকতে। আমার বাড়ি চলে আসতে ইচ্ছে করে। তো আমি যেহেতু খুব ঘরকুনো এবং বাড়িতে থাকা মানুষ আর কি, এবং সেই কারণে আহ, এটা হয়ে গেছে। এটা মানে এটার জন্য আমাকে কিছু চেষ্টা করতে হয়নি আর কি, যে এটা করতে হবে এইভাবে কিছু। এটাই আমি আর কি। আমি অত্যন্ত মানে একটা কেউ বলতে পারবে না কোনোদিন যে আমি কাজের পর কোনো একটা কাজ হয়েছে, সেটা শো হতে পারে, রেকর্ডিং হতে পারে, শুটিং হতে পারে, এনিথিং হতে পারে, সেখানে তারপরে আমি আধ ঘন্টা ওখানে ছিলাম। আমি কখন বাড়ি যাব সেটা নিয়ে আমি মানে আমি বেরোই বাড়ি যাওয়ার, কখন ফিরবো তার জন্য। সেটা ভেবে। আচ্ছা, এখনো পর্যন্ত কাজের ক্ষেত্রে বেস্ট অ্যাডভাইস কি পেয়েছো? সুমন দা অনেক কাল আগে অ্যাডভাইস করেছিলেন চাকরি করো, গান বাজনার, তাহলে অনেককে না বলতে পারবে। সেটা 90s বলেছিল, মানে 95-এ, 95 সালে, তখন আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে। আমি ওনার সাথে দেখা করতে গেছি লে গার্ডেন্সের বাড়ি। তো শুনে টুনে বললেন ভালো হয়েছে, কিন্তু এটাই কি তুমি খুব ভালো গানকে কতটা ভালোবাসো তুমি? আমি বললাম ভীষণ ভালোবাসি। বলে যখন ভীষণ ভালোবাসার জিনিসকে পেশা করলে কিন্তু অনেক সমস্যা হয়। তখন কি হয়, তোমাকে সবই করতে হয়, তখন রোজগার করতে হবে, তুমি না বলতে পারবে না। না বলতে পারার জন্য তোমার একটা অন্য কিছু করলে ভালো হতো। আহ, সেটা সুমনদার সেই অ্যাডভাইস আমার নেওয়া হয়নি, কিন্তু এখন ভাবি যে সেটা নিলে মন্দ হতো না। অনেককে না বলতে পারার, মানে অনেক গানই আমি গেয়েছি রেকর্ডিং এ বিশেষত, বা অনেক শোই আমি করেছি যেগুলো আমার না করলেও হতো। আচ্ছা, এখনো যখন শো করতে যাও, উম, এখন তো তোমার গান মানে এতগুলো শো করেছো, এত পারফরমেন্স দিয়েছো, এখনো কি সেই আগের সময়ের মতন টেনশন হয়, মানে ঠিক পারফরমেন্স শুরু হওয়ার আগে? আমার টেনশনটা কোনো কালেই ছিল না। আচ্ছা। হ্যাঁ, মানে আমার যখন মায়ের একটা গানের স্কুল ছিল, সেখানে আমি মানে ক্লাস 8 তখন পড়ি, না 8 কি আরো কম, 6-7-এ পড়ি। তখন থেকে আমি বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে নিয়ে প্রোগ্রাম করছি। স্টেজে উঠলে না আমার কোনো টেনশন নেই। টেনশন থাকে না। স্টেজে ওঠার আগে তার একটা একটা টেনশন আসছিল, হুম। থাকতো। কিন্তু স্টেজে উঠলে আমি একদম তখন আমি আমি মনে করি আই এম দ্য বেস্ট। এন্ড ঠিক ওঠার আগের মুহূর্তে টেনশনটা, সেটা এখনো থাকে? হ্যাঁ, ওঠার আগের মুহূর্তে টেনশন এখন থাকে। এখনো থাকে। ওই ওঠার অপেক্ষা। ওঠার অপেক্ষা, স্টেজে চলে গেলে আর হয় না। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তো বহু মানুষের সঙ্গে কাজ করেছো, অনেক বন্ধু নিশ্চয়ই হয়েছে, সব না, থেকে বন্ধু বান্ধব খুব একটা হয়। হয়নি কেন? আমার একজনই বন্ধু অনুষা চৌধুরী, গান করতেন, এখন আর সেভাবে সিরিয়াসলি মিউজিকটা করেন না। আমার থেকে বয়সে বড় অনুষা চৌধুরী, এবং তার হাজবেন্ড অমিত চৌধুরী, তার আমার খুব বন্ধু। উজ্জয়িনীর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ আছে। না, আর তো কাউকে মনে করতে পারছি না। আর কেউ বন্ধু নেই? মানে বন্ধু আগে ছিল না, হারিয়েছো, না কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়নি? বন্ধুত্ব করার চেষ্টা হয়তো আমি আমার দিক থেকে একটা ছিল, কিন্তু পরবর্তীকালে দেখেছি সেটা করতে গিয়ে সমস্যা হয়েছে। যে আমি যেভাবে আমি উত্তরের ছেলে, উত্তর কলকাতার ছেলে, যেভাবে বড় হয়েছি, যেভাবে সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, যেভাবে সবকিছু উড়িয়ে দিতে পছন্দ করি, সবাই সেটা নয়। তো সেই বন্ধুত্বটা করতে গিয়ে দেখেছি যে এর মধ্যে অনেক ক্যালকুলেশন আছে। যেখানে ক্যালকুলেশন আছে সেই বন্ধুত্বটা আমি বিশ্বাস করি না, সুতরাং আমি বন্ধুত্ব আর রাখিনি। আমি ভাবি তারা আমার কলিগ, তারা একসাথে আমরা কাজ করি। বাহ! আচ্ছা, এবারে একটা গান শোনা। হুম। আমি অনেকগুলো রিকোয়েস্ট করে ফেলেছিলাম, তার প্রায় সবগুলো গানই তুমি গেয়ে ফেলেছো। আর কি বাকি আছে বলো? হঠাৎ এলে। এটা মনে পড়ছে না লিরিক আমার। আচ্ছা, গভীরে যাও। হ্যাঁ, গভীরে যা, আরো গভীরে যা, গভীরে যা, আরো গভীরে যা, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও, জানলা জুড়ে মানুষের কাজ, গলির ভাঁজে
ভ্রমরের প্রাণ গণিকার গান লেগে থাকে তার ডানায়, আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়, তার উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই। তাই গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। আহা, কি অপূর্ব গানটা। আচ্ছা, এই যে তোমার মিউজিক্যাল একটা জার্নি, এখানে নিশ্চয়ই বহু চ্যালেঞ্জেস তুমি ফেস করেছো। খুব স্মুথ যে ছিল জার্নিটা সেটা তো কোনো নয়। জার্নি কি স্মুথ হয় না? হয় কোনো না। জার্নি কখনো স্মুথ হয় না। সমস্ত জার্নিতেই একটা হার্ডলস থাকে এবং হার্ডলস গুলোই বেশি থাকে। হার্ডলস না থাকলে, যদি হার্ডলস না থাকতো তাহলে তুমি সাকসেসফুল যখন হবে সেই তুমি সেই মজাটাই পাবে না। যদি সবকিছু খুব স্মুথলি হয়ে যায়, যে একজন ধরো একটা খুব বড় লোকের ছেলে, সে তার বাবার বিশাল বড় ব্যবসা, সে তার বাবার অফিসে গিয়ে জয়েন করলো, করে সেই ব্যবসাটাকে নিয়ে কাজ করতে লাগলো। তার মধ্যে মজা নেই খুব একটা। বরঞ্চ যে একটা ছেলে বা একটা মেয়ে, ছেলে শুধু কেন হবে, মেয়েও হতে পারে, যে কিছুই নেই তার, সে আস্তে আস্তে ব্যবসা করে নিজেকে একজন এন্টারপ্রেনার হয়ে উঠলো, একজন বড়। তার মধ্যে যে মজাটা পাওয়া রয়েছে, সেটা তো হার্ডল না থাকলে হয় মজা। হার্ডল তো থাকবেই, হার্ডল না থাকলে, হার্ডল সারা জীবন থাকবে, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন হার্ডল থাকবে। সেই হার্ডলটাকে মানে তোমার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে যে হার্ডল গুলো তুমি পেয়েছো বা পাচ্ছো, বা অভিনয়ের ক্ষেত্রেও হতে পারে, যেমনটা তুমি বললে যে খুব একটা বেশি অভিনয়ের অফার তুমি পাও না। না, তো এই যে পুরো গোটা বিষয়টা, গান বলো অভিনয় বলো, এগুলোকে ওভারকাম কি করে করো? সেটা কি ওই নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করে নিজেকে কোপ আপ করা সিচুয়েশনের সঙ্গে এরকম? আমার না বাড়িতে আমার স্ত্রী এবং আমার মেয়ে, ওদের সাথে ভীষণ বন্ধুত্ব। যেহেতু ভীষণ বন্ধুত্ব, যদিও আমার একটু মন খারাপ যদি হয়ও, ওদের সাথে গল্প করেই আমার সবকিছু চলে যায়। আমার মনে হয় যে আমি যদি কাজকর্ম নাও থাকে, কাজ নেই, কি করব এখন, কাজ নেই যখন, তো আমি এখন তো মানে মাথা ছিঁড়ে কিছু একটা করতে হবে। যদি একদম টাকা পয়সা শেষ হয়ে যায় তখন অন্য কিছু করতে হবে। কিন্তু আমি জীবনটাকে এনজয় করতে চাই। আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ। সুতরাং আই ওয়ান্ট টু এনজয় মাই এভরি মোমেন্ট অফ মাই লাইফ। তো সেই মুহূর্তগুলোকে এনজয়মেন্ট যদি না করতে পারি তাহলে তার বেঁচে থেকে লাভ নেই। সুতরাং আমি আমার স্ত্রীর সাথে গল্প করি। যেমন আমাকে আজকাল আমার অনেক বন্ধু বান্ধব বলে যে, তুই কোথায় যাচ্ছিস, বেড়াতে যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস? বউয়ের সাথে যাচ্ছি। হ্যাঁ, আমার বউয়ের সাথে? কোথায়? কদিন? 7 দিন। হ্যাঁ, বউয়ের সাথে 7 দিন? কি করবি? কি করবো বলে, গল্প করবো। কি গল্প করবি? আমার মেয়েও আজকাল আমায় বলে, তোমরা এত কি গল্প করো? ওটাই আমার প্লাস পয়েন্ট, আমাদের দুজনের ইকুয়েশনের প্লাস পয়েন্ট। আমাদের মধ্যে অনেক গল্প আছে। আমরা বন্ধু, অ্যাকচুয়ালি আমরা বন্ধু ছিলাম। আমরা সাথে থিয়েটার করতাম। তারপর প্রেম টেম সেরম ভাবে কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু বন্ধুত্বটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেহেতু আমরা ভীষণ ভালো বন্ধু, সুতরাং আমাদের প্রচুর গল্প আছে নানা রকম বিষয় নিয়ে। পিএনপিসিও করি, সবকিছুই করি আর কি। করে গল্প করে সময় কাটা যায়। মানে যখন দেখছি খুব মন খারাপ লাগছে একটা কাজ করি, তখন আমরা এমন একজন কাউকে বেছে নিই যে সেই লোকটা কে আমাদের দুজনেরই পছন্দ নয়। সে একজন আত্মীয় স্বজন হতে পারে, সে একজন আমার পিসি হতে পারে, সে চৈতালির পিসি হতে পারে, সে একজন গায়ক হতে পারে, সে একজন নায়ক হতে পারে। তার গোষ্ঠীর উদ্ধার করে দিই আমরা আলোচনা করে, তখনই মনটা ভালো হয়ে যায়। বাহ!